২০২৫ সাল নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোরহান মামদানির জয়টা ছিল এক কথায় অবিশ্বাস্য। এই জয়টা কিন্তু মার্কিন রাজনীতিতে রীতিমতো একটা ঝড় তুলে দিয়েছে। তো চলুন, এই যে একটা অসাধারণ রাজনৈতিক উত্থান, এর পেছনের গল্পটা কি, সেটাই আজ আমরা দেখব। চলুন গল্পটা শুরু করা যাক একদমই চূড়ান্ত মুহূর্তটা দিয়ে। মামদানি নিজের মুখ থেকে বলা এই কথাগুলোই কিন্তু বলে দেয় যে তার জয়টা আসলে কতটা বড় ছিল। এই উক্তি দিয়েই তিনি তার ঐতিহাসিক বিজয়কে সবার সামনে তুলে ধরেছিলেন। আর ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিভাবে এটা সম্ভব হলো, এই রাজনৈতিক রহস্যের জটটাই আমরা খোলার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন প্রথমে এই ঐতিহাসিক জয়ের পেছনে কিছু সংখ্যা দেখা যাক। দেখুন, ভোটের ফলাফলগুলো দেখলেই বোঝা যায় যে জয়টা আসলে কতটা বড় ছিল। মামদানি যে শুধু জিতেছেন তাই নয়, তিনি জিতেছেন একজন প্রাক্তন গভর্নরের বিরুদ্ধে, এবং সেটাও একেবারে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। প্রায় 1 মিলিয়নের বেশি ভোট, এটা কিন্তু ওনার পক্ষে একটা প্রচণ্ড শক্তিশালী জনসমর্থনের প্রমাণ। আর ওনার এই জয়টা কিন্তু শুধু একটা জয় ছিল না, এটা নানা দিক থেকেই ছিল একটা ইতিহাস। মানে উনি একই সাথে অনেকগুলো প্রথমের জন্ম দিয়েছেন। তো এই যে এত বড় একটা রাজনৈতিক উত্থান, এর পেছনের মানুষটা আসলে কে? চলুন এবার সেদিকেই নজর দেওয়া যাক। এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এখানে দেখুন ওনার জীবনের দুটো দিক। একদিকে উনি বেড়ে উঠেছেন একটা বুদ্ধিজীবী আর বেশ অবস্থাপন্ন পরিবারে, আর অন্যদিকে উনি একজন মাঠের কর্মী। একদিকে বিখ্যাত বাবা মায়ের পরিচয়, অন্যদিকে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে লড়াই। এই দুটো সত্তাই কিন্তু জোহরান মামদানিকে তৈরি করেছে। আর এই টাইমলাইনটা দেখলে তো অবাক হতে হয়। ওনার উত্থানটা ছিল একদম উল্কার মতো। ভাবুন একবার, মাত্র কয়েক বছরের মধ্যে একজন নতুন সংসদ সদস্য থেকে সোজা আমেরিকার সবচেয়ে বড় শহরের মেয়র। অবিশ্বাস্য ব্যাপার। আচ্ছা, তো মামদানির প্রচারণার মূল ভিত্তিটা কি ছিল? তিনি ঠিক কোন বিষয়টাকে সামনে এনেছিলেন? ওনার পুরো প্ল্যাটফর্মটাই কিন্তু একটা মূল বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছিল। তার মূল আদর্শ ছিল গণতান্ত্রিক সমাজতন্ত্র। এখন এই শব্দটা শুনলে অনেকেই হয়তো একটু দ্বিধায় পড়ে যান, কিন্তু মামদানির প্রচারণার ক্ষেত্রে এর মানেটা ছিল খুব পরিষ্কার। এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে অর্থনীতিটা শুধুমাত্র কিছু মানুষের মুনাফার জন্য কাজ করবে না, বরং সাধারণ মানুষের উপকারে আসবে। ওনার প্রতিশ্রুতির মধ্যে প্রথম যে বড় সংখ্যাটা সবার চোখে পড়েছিল, সেটা হলো এইটা: 2 লক্ষ নতুন সাশ্রয়ী মূল্যের বাড়ি। ভাবুন তো, নিউ ইয়র্কের মতো একটা শহরে যেখানে বাড়ির দাম আকাশছোঁয়া, সেখানে এটা যে কত বড় একটা প্রতিশ্রুতি ছিল। দ্বিতীয় বড় প্রতিশ্রুতিটা ছিল মজুরি নিয়ে। দারিদ্র্যের সাথে লড়তে হলে মানুষের আয় বাড়াতে হবে, আর সেজন্যই ওনার প্রস্তাব ছিল ঘণ্টায় $30 ন্যূনতম মজুরি। এটাও ছিল একটা বৈপ্লবিক প্রস্তাব। আর 3 নম্বরটা হল শূন্য, মানে শহরের সমস্ত বাসের ভাড়া হয়ে যাবে শূন্য। কেন? যাতে নিম্ন আয়ের মানুষরা খুব সহজে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে। এই 3টে প্রস্তাব মিলেই ছিল ওনার সাশ্রয়ী শহর গড়ার স্বপ্নের মূল ভিত্তি। শুধু তাই না, উনি জলবায়ু পরিবর্তনের মতো একটা বড় ইস্যুকে সরাসরি মানুষের দৈনন্দিন জীবন, মানে চাকরি, স্বাস্থ্য আর জীবনযাত্রার খরচের সাথে জুড়ে দিয়েছিলেন। যেমন ধরুন, স্কুলগুলোতে সোলার প্যানেল লাগানো, শহরের নিজস্ব মুদি দোকান খোলা যাতে মানুষ কম দামে স্বাস্থ্যকর খাবার পায়, আর জ্বালানি ব্যবস্থাকে ধীরে ধীরে সরকারি নিয়ন্ত্রণে আনা। এর সবগুলোই ছিল ওনার সেই দূরদর্শী চিন্তারই অংশ। কিন্তু বোঝাই যাচ্ছে, এত বড় আর সাহসী সব পরিকল্পনা যখন সামনে আসে, তখন সেটার তীব্র বিরোধিতাও হবে। আর ঠিক সেটাই হয়েছিল। ওনার বিরুদ্ধে অ্যাটাকগুলো এসেছিল মূলত দুটো দিক থেকে। প্রথমত, অর্থনৈতিক উদ্বেগ। সমালোচকরা বলতে শুরু করেন যে ওনার নীতিগুলো চালু হলে নাকি ব্যবসা বাণিজ্য সব শহর ছেড়ে পালাবে। আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত দিকটা ছিল ইসরায়েল ফিলিস্তিন নিয়ে ওনার একেবারে স্পষ্ট অবস্থান। এটা নিউ ইয়র্কের রাজনীতিতে রীতিমতো একটা ঝড় তুলেছিল। যেমন মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমো কি বলেছিলেন দেখুন। ওনার মতে ডেমোক্র্যাট মানেই ইসরায়েলকে সমর্থন করা। মামদানি ঠিক এই প্রতিষ্ঠিত ধারণাটাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এত সমালোচনা, এত বিতর্কের পরেও জনমত জরিপ বা পোলগুলো কিন্তু অন্য কথা বলছিল। দেখা যাচ্ছিল যে নিউ ইয়র্কের ভোটারদের একটা বড় অংশ আসলে মামদানির অবস্থানের সাথেই বেশি একমত ছিল, কুয়োমোর সাথে নয়। এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে রাজনৈতিক নেতাদের চিন্তা আর সাধারণ মানুষের চিন্তার মধ্যে একটা বড় ফারাক তৈরি হয়ে গিয়েছিল। আর ঠিক নির্বাচনের আগ মুহূর্তে ঘটল এক নাটকীয় ঘটনা। একেবারে হোয়াইট হাউস থেকে আসলো হস্তক্ষেপ।
তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু কুয়োমোকে সমর্থনই করলেন না, মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে হুমকিও দিলেন যে উনি জিতলে নিউ ইয়র্ক সিটির ফেডারাল ফান্ডিং বন্ধ করে দেওয়া হবে। এই একটা ঘটনা পুরো নির্বাচনের সমীকরণটাই যেন পাল্টে দিয়েছিল। তো সব মিলিয়ে এই জয়ের আসল অর্থটা কি, এর তাৎপর্য কতটুকু? প্রথমেই দেখুন এই সংখ্যাটা 2 মিলিয়ন, মানে 20 লক্ষেরও বেশি মানুষ ভোট দিয়েছে। এটা কিন্তু 1969 সালের পর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতি। আর এই ঢলটা নেমেছিল মূলত তরুণ আর শ্রমজীবী ভোটারদের উৎসাহে। এটাই প্রমাণ করে যে মামদানির প্রচারণা সাধারণ মানুষের কাছে কতটা সাড়া ফেলেছিল। আর ঠিক এই কারণেই, যদিও এটা ছিল একটা শহরের নির্বাচন, সারা দেশ এমনকি সারা বিশ্বের নজর ছিল এর দিকে। এই জয়কে দেখা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির ভেতরে প্রগতিশীলদের উত্থানের একটা বড় সংকেত হিসেবে। অনেকে বলছেন এটা আমেরিকার সবচেয়ে বড় শহর থেকে ট্রাম্প যুগের নীতির বিরুদ্ধে একটা জোরালো জবাব। আর অবশ্যই মার্কিন রাজনীতিতে অভিবাসী প্রতিনিধিত্বের জন্য এটা তো একটা বিশাল মাইল ফলক। তো সবশেষে বলা যায়, মামদানির এই বিজয় আমেরিকার সবচেয়ে বড় শহরটার জন্য একটা সাহসী নতুন স্বপ্নের দরজা খুলে দিয়েছে। কিন্তু এখন আসল প্রশ্ন একটাই, তিনি কি পারবেন এই স্বপ্নকে সত্যি করতে? এই প্রতিশ্রুতিগুলো কি তিনি পূরণ করতে পারবেন? আর এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে শুধু নিউ ইয়র্কের নয়, হয়তো আমেরিকার রাজনীতিরও ভবিষ্যৎ।